তিনি কি করে সমাজের এত গভীরে যেতে পেরেছেন আমার এখনও খুব বিস্ময় লাগে। রামনাথ দ্য অ্যান্টি কলোনিয়ালিস্ট, তিনি উপনিবেশবাদ বিরোধী। বাংলাদেশে অনেক নেতিবাচকতা, অনেক ধরনের প্রবণতা যেগুলো আমাদেরকে খুব ব্যথিত করে। রামনাথ বিশ্বাসের বসতভিটা দখল, সেটাও তো বহুদিন আগেই সেটা ঘটে গেছে। ইবনে বতুতাকে বলা হতো ট্রাভেলার্স অফ দ্য ওয়ার্ল্ড, এবং রামনাথ বিশ্বাসকেও আমরা যেই অভিধায় ভূষিত করেছি সেটাও কিন্তু ট্রাভেলার্স অফ দ্য ওয়ার্ল্ড বাংলায় আমরা বলছি। ফলে দুজনের মধ্যে বিস্তর ব্যবধান, কয়েক শতাব্দীর ব্যবধান, কিন্তু যে মানুষের ভেতরের যে প্রবৃত্তি, যে শক্তি, সেটা দুজনেই অনুপমভাবে প্রকাশ করেছেন। কিন্তু আমাদের অবশ্যই আজকে আমরা রামনাথ বিশ্বাস নিয়ে আলোচনা করছি, তার মৃত্যুবার্ষিকী বা উপলক্ষ হয়তো, কিন্তু বড় উপলক্ষ হচ্ছে যে আমরা কি করে রামনাথ বিশ্বাসকে আবার আমরা ফিরে পেতে পারি। আমাদের প্রত্যেকের জন্যেই এই মানুষটি খুব জরুরি, আমাদের সমাজের জন্যে, আমাদের বিকাশের জন্যে, আমাদের তরুণদের জন্যে। এবং আমার খুব ভালো লাগছে এই জন্য যে রামনাথ বিশ্বাসের নামটি যারা শুনবেন, তার বইগুলো পাঠ করবেন, তারা জীবনে তাকে ভুলতে পারবেন না। এইরকম কিন্তু খুব বেশি এরকম যে ব্যক্তি বা যারা তাদের জীবন অভিজ্ঞতা বইয়ে লিখে গেছে সেটা পাওয়া যাবে না। আমার পিতৃকর্মসূত্রে নানা স্কুলে পড়াশোনা করেছি, তারপরে 60-এর দশকের প্রথম ভাগে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা হাই স্কুলে ছাত্র ছিলাম। তো সেখানে স্কুলে লাইব্রেরি আওয়ার ছিল, লাইব্রেরিতে বই দেওয়া হতো এবং সেখানে রামনাথ বিশ্বাসের বই দেওয়া হয়েছিল পড়তে। ফলে সেই যে বাল্যকালে রামনাথ বিশ্বাসের বই পড়েছি, তার নামটা জেনেছি, জীবনে আর এটা ভুলতে পারিনি। তো আমার খুব ভালো লাগছে যে রামনাথ বিশ্বাসকে নিয়ে বানিয়াচংয়েও বা হবিগঞ্জে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানেও যে তাকে ঘিরে যে কমিটি করা হয়েছে, সেটাও তো অনেক দিন, 2012 সালে বোধহয় সেটা প্রতিষ্ঠা পেয়েছে, ফলে 13 সালে। তো ফলে এই মানুষগুলো কিন্তু থেকে যায়, হয়তো উৎখাত হয়ে যায় জীবন থেকে, নানাভাবে বিস্তৃত হয়ে যায়, কিন্তু কোথাও মানুষের পদচ্ছাপটা রয়ে যায়, এবং সেটাই আজকে খুব বড়ভাবে এখানে উঠে আসছে। এবং রাজীব নূরের উপরে যে আক্রমণ হয়েছিল, আমি সেটা জানতাম না, তা আজকেই শুনলাম। বিস্মিত হয়েছে রামনাথ বিশ্বাসের বইগুলো বা দুই একটি বইয়ের যেটুকু পড়েছি, যে আফ্রিকা মহাদেশ নিয়ে তার যে বিবরণ, যে নিগ্রো আফ্রিকার কথা, নিগ্রো শব্দটা তখন ব্যবহৃত হতো, আমরা তো এখন এই শব্দটা পরিহার করি, কিন্তু তখন এটা খুব প্রচলিত ছিল, ফলে রামনাথ বিশ্বাসও ব্যবহার করেছেন, কিন্তু আমরা এখন কালো মানুষ বা ব্ল্যাক পিপল বা এই ধরনের অভিধা ব্যবহার করি, কেননা নিগ্রো শব্দটার মধ্যেই একটা কলোনিয়াল একটা নিম্নবর্গীয় ধারণা এখানে আছে। তো সে যাই হোক, রামনাথ বিশ্বাসের মানসিকতায় সেটার কোনো ছাপ ছিল না। আর এখানে যেই কথাটা বলা হচ্ছে যে এই যে পুনরুদ্ধারের জায়গা, অতি সম্প্রতি 3টি জায়গা নিয়ে আমাদের একটা আলোড়ন হয়েছিল, এবং জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের যখন সম্মেলন হলো তখন একটা প্রস্তাবনাও নেওয়া হয়েছিল। এই 3টি জায়গার একটি হচ্ছে মৌলভীবাজারে লীলা রায়ের পৈতৃক ভিটা, এবং আমরা জানি লীলা রায় একজন অসাধারণ নারী এবং বহুরকমভাবে এইখানে নারী শক্তি জাগরণে ভূমিকা পালন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। ফলে তাকেও কিন্তু উৎখাত করাই হয়েছিল, দেশভাগের পরে তাকে বাধ্য করা হয়েছিল চলে যেতে, এবং তিনিও জীবনে আর স্থিতি খুঁজে পাননি তার পশ্চিমবাংলায় তার উদ্বাস্তু জীবনে, এবং 70 সালে প্রয়াত হয়েছেন। এটাই আসলে ছিল পাকিস্তানি মতাদর্শ। যদি বলি, দেশভাগের পর পাকিস্তানের মূল যে অভিঘাত, যে সাংস্কৃতিক যে হামলা, ভাষার উপর হামলায় সেটা প্রকাশ পেয়েছে, কিন্তু এই হামলার মূল লক্ষ্য ছিল যে এই ভূখণ্ডের সমস্ত যে সম্মিলিত সাধনা, হিন্দু মুসলিম মিলিত সাধনা, বা এই ভূখণ্ডে যেখানেই যে এই সাধনার পরিচয় আছে, এই সব কিছু মুছে ফেলতে হবে, উৎখাত করে ফেলতে হবে, এবং তারই যে আমরা এখনও বহন করছি। সেইখানেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি। যারা জায়গাটা দখল করেছে তারা 71-এর যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত, রাজাকার আলবদরের সদস্য। তো এই লীলা রায়ের পৈতৃক ভূমি, রামনাথ বিশ্বাসের পৈতৃক ভূমি, আরেকটি পৈতৃক জায়গা রয়েছে মানিকগঞ্জে, তেওটা জমিদার বাড়ির কাছে, সেটা হচ্ছে প্রমীলা নজরুলের যে পৈতৃক আবাস। প্রমীলা নজরুলও যে অসাম্প্রদায়িক চিন্তার কথা যদি আমরা বলি, তার একটা অসাধারণ প্রকাশ, তিনি এবং তার পরিবার, এবং বিদ্রোহী কবিকে যে একেবারে বুক দিয়ে আগলে রেখেছিলেন
রমিলা নজরুল তার মৃত্যুর শেষ দিন পর্যন্ত, সেটাও কিন্তু আমাদের জন্য একটা বিশাল একটা অবদান তিনি রেখে গেছেন। তো এই তিনটি জায়গা আসলে ইতিহাসের 3 অধ্যায়কে আমাদের কাছে তুলে ধরে। তো আমি আজকে মনে হচ্ছে যে আমরা খুব আশাবাদী হতে পারি, অন্তত এই জায়গাগুলো উদ্ধারে। রামনাথ বিশ্বাসের লেখা পড়তে পড়তে মনে হচ্ছে যে তাকে যদি একটা বাক্যে আমরা চিহ্নিত করি যে তিনি বহু দেশ ঘুরেছেন, কোন মানসিকতা নিয়ে ঘুরেছেন আর কোন মানসিকতাকে তিনি জোরদার করেছেন, সেটা হচ্ছে রামনাথ দ্য অ্যান্টি কলোনিয়ালিস্ট। তিনি উপনিবেশবাদ বিরোধী এবং এই চিন্তাটা নানাভাবে তিনি প্রকাশ করেছেন। এবং আফ্রিকার দেশগুলো যখন তিনি ঘুরেছেন, তিনি কি করে সমাজের এত গভীরে যেতে পেরেছেন আমার এখনও খুব বিস্ময় লাগে। রোডেশিয়ার যেমন একরকম বাস্তবতা, যেটা এখন জিম্বাবুয়ে হয়েছে, দক্ষিণ আফ্রিকার আরেক রকম বাস্তবতা, বা বেলজিয়াম কঙ্গো যেটা, সেটার আরেক রকম বাস্তবতা, কেনিয়ার আরেক রকম বাস্তবতা। এবং তিনি ওই সমস্ত কিছু নিরীক্ষণ করেছেন এবং খুব বড়ভাবে কামনা করেছেন যে কালো মানুষেরা যেন জেগে উঠতে পারে। তখন কোনো সম্ভাবনা ছিল না সেই 30-এর দশকে, 40-এ বা, কিন্তু তিনি সেটা কামনা করেছেন এবং কামনা করেছেন একটা ঐক্য, যে আফ্রিকায় প্রচুর ভারতবাসী আছে কিন্তু তারা কালোদের, তারাও একটা হীন চোখে দেখে, তারাও কালোদের থেকে নিজেদেরকে আলাদা করে দেখতে চায় এবং সাদাদের একটা সান্নিধ্য পেতে চায়। আবার সাদাদের মধ্যে যেটাকে বলা হয় আফ্রিকানার, এটা আমি দক্ষিণ আফ্রিকা গিয়ে খুব ভালো করে বুঝতে পেরেছি যে যারা সাদা এবং কালোর একটা সংমিশ্রণ, দেখতে হয়তো সাদার মতোই, কিন্তু তাদের কিছু কিছু দিক আছে যেটা প্রমাণ করে যে তাদের হয়তো কালো মাতা সাদা সেটলার মিলে তারা এই বিরাট একটা জনগোষ্ঠী গড়ে উঠেছে। তিনি এদেরকেও শনাক্ত করেছেন, এদের আশা আকাঙ্ক্ষা স্বপ্নভঙ্গ সেটাও জানার চেষ্টা করেছেন এবং সকলের একটা ঐক্য তিনি কামনা করেছেন। সেই ঐক্য হচ্ছে উপনিবেশবাদের বিরুদ্ধে, যে কলোনিয়াল ডোমিনেশন, তার বিরুদ্ধে। ফলে আমার মনে হয় যে রামনাথ বিশ্বাসের যে ফিলসফি, সেটা কিন্তু আফ্রিকার দেশগুলোর জন্য অনেক প্রাসঙ্গিক। অতি সম্প্রতি আমরা একটা কাজ করেছি যে কেনিয়াতে একটা মিউজিয়াম হয়েছে, মিউজিয়াম অফ ব্রিটিশ কলোনিয়ালিজম, যে ব্রিটিশ কলোনিয়ালিজমের বিরুদ্ধে কেনিয়া কি লড়াই করেছে সেটার মিউজিয়াম, এবং কেনিয়া নিয়েও খুব চমৎকার লেখা আছে রামনাথ বিশ্বাসের। অনেক অনেক জায়গায় তিনি এমন সব কথা বলে গেছেন, মানুষের সঙ্গে এমনভাবে মিশেছেন, এমন জীবন উপলব্ধি মেলে ধরেছেন যেটা আজকের জন্যও খুব প্রাসঙ্গিক। আর তিনি অভিযাত্রী। আমরা তো চাই যে আমাদের দেশের প্রতিটি তরুণ তরুণী অভিযাত্রী হয়ে উঠবে। ফলে যেই উদ্যোগটা আজকে নেওয়া হয়েছে, আমার বলবো যে অন্তর থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমরাও নিশ্চয়ই থাকবো এই উদ্যোগের সঙ্গে, কিন্তু শক্তিটা আপনারা, এবং আপনারা সঠিক পথে আছেন, সঠিকভাবে অগ্রসর হচ্ছেন, এবং যত দ্রুত এটা বাস্তবায়িত হয়, এবং ওই স্বপ্নটা আমরা দেখতে চাই খুব দ্রুত, যে তার পৈতৃক ভিটায় এইরকম একটা স্মৃতিচিহ্নের একটা আধার গড়ে উঠল, এবং সেই স্মৃতির আগারটা নতুন প্রজন্মকে বিশালভাবে অনুপ্রাণিত করলো, এবং আমরা একটা শক্তি নিয়ে দাঁড়ালাম, যে এই শক্তি আমাদের মুক্তিযুদ্ধ আমাদের জুগিয়েছে। আপনারা বলা যায় একটা অব্যাহত মুক্তিযুদ্ধ এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি, এবং এই লড়াইয়েও আমরা বিজয়ী হব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।